কলকাতা, যা সিটি অফ জয় বা আনন্দের শহর নামেও পরিচিত। নামে সিটি অফ জয় হলে কি হবে? আমাদের প্রিয় শহর কলকাতার আনাচে কানাচে শুধু যে আনন্দই লুকিয়ে আছে তা নয়, লুকিয়ে আছে অনেক রহস্য আর অনেক ভয়। লোকে বলে এই সব ভয় নাকি সেই ব্রিটিশ আমল থেকেই আমাদের শহরে জাঁকিয়ে বসেছিল। এখনও সেই সব ভুতুরে জায়গাগুলি নিয়ে কান ফিসফিসানি কম হয় না। তাই আজ আমরা এই কলকাতা শহরের 5টি হন্টেড প্লেসেস বা ভুতুরে জায়গাগুলি ঘুরে দেখব এবং সেই সব জায়গাগুলিকে কেন ভুতুরে জায়গা বলা হয় তার ইতিহাসটাও জেনে নেব। আর সবার কাছে অনুরোধ রইল যে ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা করে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, এই সফরের এই ভিডিওর আমাদের প্রথম গন্তব্যস্থান হচ্ছে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি, যেটা পার্ক স্ট্রিটে অবস্থিত। তা আপনারা এই জায়গাটা কি করে আসবেন সেটা ডেসক্রিপশানে আমরা এই গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, সেটা চেক আউট করে নেবেন। এখন চলুন ভেতরে ঢোকা যাক। আর আমাদের অবস্থা দেখতেই পাচ্ছেন গরমে। চলুন ভেতরে ঢোকা যাক, বাকি কথা ভেতরে গিয়ে বলবো। আমাদের পেছনেই সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। পার্ক স্ট্রিটে অবস্থিত এই সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিটি হল বিশ্বের প্রাচীনতম নন চার্চ সেমেট্রিগুলির মধ্যে একটি। আবার এই জায়গাটিকেই কলকাতা শহরের সবচেয়ে বৃহত্তম খ্রিস্টান কবরস্থানও বলা হয়। শোনা যায় রাত হলেই নাকি কফিন থেকে জেগে ওঠে শতবর্ষের পুরনো আত্মা। 1767 সালে এই সেমেট্রিটি চালু হয়েছিল। এই কবরস্থান জমিখণ্ডটি আগে ছিল জলাভূমি এলাকা। 1830 সাল পর্যন্ত এটি ব্যবহার করা হয়েছিল। বর্তমানে এই জায়গাটি রক্ষণাবেক্ষণ করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভেতরে ঢুকলে একটা অদ্ভুত গা ছমছমে ভাব আসে। বাইরের এত কোলাহল ভেতরে এসে পৌঁছায় না। এখানে বহু বিখ্যাত লোকের সমাধি আছে। তাদের মধ্যে অন্যতম হল ডিরোজিও এবং হিন্দু স্টুয়ার্ট। ভেতরের সম্পূর্ণ জায়গাটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ছিল। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এই সেমেট্রিটি। এখানকার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 25 টাকা করে এবং ক্যামেরা থাকলে 50 টাকা অতিরিক্ত দিতে হবে। সেমেট্রিটির প্রবেশদ্বার দিয়ে ঢুকলে প্রথমেই চোখে পড়বে সারিবদ্ধভাবে দণ্ডায়মান সৌধগুলি, আর তার মাঝখান দিয়ে একটা সরু রাস্তায় এগিয়ে গেছে। এক একটি সৌধ যেন এক একটি ইতিহাসের পাতা। সেমেট্রি জুড়ে চোখে পড়বে খ্যাতনামা ইংরেজদের কবর ও সৌধ। এর মধ্যে রয়েছেন উইলিয়াম জোন্স, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, এলিজা ইমফে, চার্লস স্টুয়ার্ট প্রমুখরা। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন জোন্স, আর তার বর্তমানে এশিয়াটিক সোসাইটি কর্তৃপক্ষ উইলিয়াম জোন্সের সৌধটির রক্ষণাবেক্ষণ করেন। এই কবরস্থানের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল একটি কবর, যা মন্দিরের আদলে তৈরি করা। জানতে পারলাম যে কবরটি হচ্ছে মেজর জেনারেল চার্লস স্টুয়ার্টের, যিনি হিন্দু স্টুয়ার্ট নামেও পরিচিত ছিলেন। তিনি হিন্দু সংস্কৃতিকে খুব ভালোবাসতেন। তার মৃত্যুশয্যায় স্টুয়ার্ট তার কবর পঞ্চায়েতন শৈলীতে তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তাই তার মৃতদেহের ওপর মন্দিরের মতো একটি সমাধি তৈরি করা হয়েছিল। এরপর দেখলাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর সমাধি। তার সমাধির সামনে তার একটি মূর্তি রয়েছে। তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান কবি এবং উগ্র চিন্তাবিদ, যিনি বাংলায় প্রথম পশ্চিমা শিক্ষা ও বিজ্ঞান প্রচার করেছিলেন। এই কবরস্থানটিতে ভৌতিক কিছু লক্ষ্য না করতে পারলেও এক অদ্ভুত শান্তি অনুভব করতে পারছিলাম। পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থান রাইটার্স বিল্ডিং। মহাকরণ মেট্রো স্টেশনের সামনেই অবস্থিত এই রাইটার্স বিল্ডিং। বর্তমানে
পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসনিক দপ্তর হিসেবে নবান্ন ব্যবহৃত হলেও দীর্ঘদিন ধরে রাইটার্স বিল্ডিং ছিল রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয়। কলকাতার অন্যতম এই রাইটার্স বিল্ডিংয়ে রাত নামলে জনশূন্য অলিন্দ যেন হয়ে ওঠে অশরীরীদের আঁকড়া। এ কথা স্বীকার করে নেন এখানে রাত কাটানো প্রতিটি নৈশ প্রহরী। বর্তমানে কলকাতা পৌরসভা এই রাইটার্স বিল্ডিংকে হেরিটেজ বিল্ডিংয়ের তকমা দিয়েছে। জানা যায় এই রাইটার্স বিল্ডিংয়ের 5 নম্বর ব্লকটি নাকি মোটেই সুবিধার স্থান নয়। রাত নামতেই এখানকার বারান্দা দিয়ে কারা যেন হেঁটে বেড়ায়। ইতিহাস বলছে এখানেই একসময় ছিল কলা গাছের জঙ্গল। একবার কয়েকজন ইংরেজকে এখানেই কবর দেওয়া হয়েছিল বলেও জানা যায়। এছাড়াও এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দীনেশের হাতে কর্নেল সিম্পসনের খুন হওয়ার ঘটনাও ফেলে দেওয়া যায় না। সব মিলিয়ে খোদ এই সরকারি দপ্তরটিতে অশরীরীদের অস্তিত্ব আজও অস্বীকার করতে পারেন না কেউই। এরপর আমাদের তৃতীয় গন্তব্যস্থান হলো ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার। 1836 সালে স্থাপিত আলিপুরের জাতীয় গ্রন্থাগার কলকাতা তথা ভারতের গর্ব। কিন্তু এই অতি প্রাচীন লাইব্রেরিটির দুর্নামও রয়েছে ভুতুড়ে কার্যকলাপের জন্য। যারা এখানে পড়াশোনা করতে যান তাদের মধ্যে অনেকেই বলেছেন পড়াশোনা করতে করতে আচমকা ঘাড়ে অদৃশ্য কারো নিঃশ্বাস অনুভব করেছেন তারা। আবার এটাও বলা হয়, মনে করা হয় যে কেউ যদি বই সঠিক জায়গায় না রাখেন তাহলে এই অনুভূতি তারও প্রসারিত হবে। মনে করা হয় যে ভারতের প্রাক্তন গভর্নর জেনারেল চার্লস মেটক্যাফের স্ত্রীর আত্মাই নাকি এখনও ঘোরাফেরা করে এই লাইব্রেরির ভেতরে। অনেকে আবার এইসব কাহিনীগুলিকে গুজব ও অন্ধবিশ্বাস বলেও মনে করেন। লাইব্রেরির ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ করা হয় না, তাই আমি ভেতরে কিছু দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। এরপর আমরা চলে গেলাম আমাদের চতুর্থ গন্তব্যস্থান। হ্যালো বন্ধুরা, আমাদের চতুর্থ গন্তব্যস্থানে আমরা চলে এসেছি। এখন আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে শোভাবাজারে আইটলার ওখানে অবস্থিত পুতুল বাড়ি। এর ইতিহাস বা একে কেন হন্টেড জোন বলা হয় তার ছোটোখাটো নিদর্শন আমি তুলে ধরছি, আপনারা দেখুন। চলুন শুরু করা যাক। আমাদের চতুর্থ গন্তব্যস্থান হলো কলকাতার আইরিটোলায় অবস্থিত পুতুল বাড়ি। গুগলে কলকাতার মোস্ট হন্টেড হাউস বলে সার্চ করলে প্রথমেই যে জায়গাটির নাম দেখায় সেটা হলো পুতুল বাড়ি। তা আমি এখানে আসলাম শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে শোভাবাজার গঙ্গার ঘাটের দিকে এগোলেই এই বাড়িটি চোখে পড়ে। শতাব্দী প্রাচীন এই বাড়িটির যথেষ্ট নামডাক আছে, খানিকটা তার নির্মাণ শৈলীর জন্য আর বাকিটা নাকি ভূতেদের জন্য। এই বাড়ি নিয়ে বিভিন্ন গুজব মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। বাড়ির একতলায় গেঞ্জির কারখানায় হাতে গোনা কয়েকজন লোক কাজ করেন, আর দোতলার ঘরগুলোতে সাজানো আছে অসংখ্য পুরনো পুতুল। শোনা যায় এককালে বাবুদের আসর বসতো এই দোতলায়, হতো বাইজিদের নাচ। সেই বাবুদের লালসা তৃপ্তির শিকার হয়েছেন কত অগুন্তি মহিলা এই বাড়িতে। তাদের হাসি, চিৎকার, পায়ের নুপুরে ঝংকারের শব্দ, কান্নার শব্দ ভেসে ওঠে নাকি সূর্য ডুবলেই। এই পুতুল বাড়ি সম্ভবত 1800 সালের প্রথম দিকে বা তারও আগে তৈরি করা হয়েছিল। এই বাড়ির মাথায় একটা পুতুল দাঁড়িয়ে আছে, তাই এই বাড়ির নামকরণ করা হয়েছে পুতুল বাড়ি। আজ আমি নিজে এই বাড়িটির মধ্যে ঢুকবো আর দেখব বাড়িটি ভেতর থেকে কেমন, আর সত্যি কোনো ভুতুড়ে কার্যকলাপ আছে কিনা।
বাড়িটির ভিতরটা অন্ধকার ছিল আর দোতলায় একটা মস্ত বড় উঠোন ছিল। বাড়িটির ভিতরে ঘোরার পর আমি বুঝলাম সবটাই গুজব, কোনো অশরীরী কার্যকলাপ ভেতরে নেই। আমাদের শেষ গন্তব্যস্থান রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, যেটি গ্যালারি অফ সুইসাইড নামে পরিচিত। কলকাতা শহরে অন্যান্য সব মেট্রো স্টেশনগুলির মধ্যে এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনটি মানুষের মধ্যে অত্যাধিকভাবে পরিচিত নানা রকম ভৌতিক ঘটনাগুলির জন্য। দৈনন্দিন দিনে মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা প্রায়ই ঘটে থাকে, আর সেই সব আত্মহত্যার 80% নাকি কলকাতার এই স্টেশনে ঘটেছে। রাতে এই স্টেশনে থেকে শেষতম মেট্রোতে চড়েছেন যারা, তাদের অনেকেরই দাবি ট্রেনের জন্য অপেক্ষা করার সময় প্রায় নির্জন স্টেশনে তারা বিভিন্ন ছায়ামূর্তিকে ঘুরে বেড়াতে দেখেছেন। এখন আমার ঘড়িতে 8:25 বাজে। 8:30 ট্রেনটি ধরার জন্য আমি রবীন্দ্র সরোবর স্টেশনে বসে আছি। তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তা ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে এসছো তাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।